দেশজুড়ে ফার্মেসি নেটওয়ার্ক গড়ার চিন্তা প্রাথমিকভাবে ৭০০ হাসপাতালে, ওষুধের দাম কমার আশা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বিনিয়োগে অনাস্থার কারণে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ বাধাগ্রস্ত জানালো বিএসআরআইএ। নতুন নীতিমালা আশাব্যঞ্জক হলেও বাস্তবায়নে উদ্বেগ। তুলা আমদানির ওপর অগ্রিম কর, সুতাকল শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র অভিযোগ বিটিএম এর। সোমবারের মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক প্যালসে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সহজে ওষুধ পাওয়ার লক্ষ্যে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে সরকারি ৭০০ হাসপাতালে এই ফার্মেসি করা হবে। পাশাপাশি অত্যাবশ্যকীয় ঔষধ বেশি পরিমাণ উৎপাদনে জোর দিচ্ছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, এই দুটি পদক্ষেপ নিলে চিকিৎসা ব্যয় কমে আসবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। স্বাস্থ্য খাতে ব্যক্তির নিজস্ব ব্যয় বেশি এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান উপরের দিকে। সরকারি হিসাবে দেশে স্বাস্থ্যে ১০০ টাকা ব্যয় হলে ব্যক্তির নিজের পকেট থেকে যায় ৭০ টাকা। এই ৭০ টাকার ৬৫ টাকা যায় শুধু ওষুধের পিছনে। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের পিছনে ব্যয় কমানো সম্ভব হলে দেশের মানুষের চিকিৎসার ব্যয় কমবে। এমন অবস্থায় মানুষের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। এজন্য গড়ে তোলা হচ্ছে ফার্মেসি নেটওয়ার্ক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের ৪২৯টি উপজেলা হাসপাতাল, ৫৯টি জেলা এবং সদর হাসপাতাল, ৩৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২১টির মতো বিশেষায়িত হাসপাতালে প্রাথমিকভাবে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, অনেক হাসপাতালে ফার্মেসি আছে, যেগুলোতে আছে সেগুলোকে প্রয়োজন মতো বড় বা আধুনিক করা হবে। যেসব হাসপাতালে নেই সেখানে দ্রুতই ফার্মেসি গড়ে তোলা হবে। দেশে যে বিরাজিত ওষুধ বিতরণ বন্দোবস্ত, সেখানে ২.৫-৩ লক্ষ যে ওষুধের দোকান, এগুলো যে মাত্রার অপ্রশিক্ষিত বা যে মাত্রার শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ডের মানুষকে দিয়ে পরিচালিত হয়, সেটা একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের উপস্থিতিতে ফার্মেসি পরিচালিত হবে। প্রাথমিকভাবে ভালো উদাহরণটা তৈরি করতে চায় সরকার। সরকার তার নিজস্ব স্থাপনা, সেটা বড় হাসপাতাল, মাঝারি বা ছোট হাসপাতাল হোক, সরকার তার নিজস্ব স্থাপনাতে এই ফার্মেসিগুলোকে রেখে ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ওষুধ বিতরণ ব্যবস্থা চালু করবে। এছাড়া সরকারের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানেও বড় বড় শহরে ভাড়া বাড়িতে ফার্মেসি হবে। এসব ফার্মেসি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকবে। পাশাপাশি বেসরকারি ফার্মেসিগুলো চলবে আগের মতোই। এতে ওষুধের প্রাপ্যতা আরো বাড়বে। মানুষের ওষুধের প্রাপ্যতা বাড়লে আমরা জানি যে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় ব্যয়টা হচ্ছে ওষুধের। অতএব ওষুধ খাতে যখন তার ব্যয় কমতে থাকবে, এটাই মানুষকে আসলে অনেক বেশি নিরাপত্তা দিবে। এর সঙ্গে যুক্ত করতে চাচ্ছি আমরা যে অত্যাবশ্যক ওষুধগুলো সরকার দায়িত্ব নিতে চায় পর্যায়ক্রমে। তার যতই আর্থিক সামর্থ্য বাড়তে থাকবে, সে পর্যায়ক্রমে আরো বেশি ওষুধের দায়িত্ব গ্রহণ করবে। সরকার তার সকল নাগরিকের কাছে অত্যাবশ্যক ওষুধ বিনামূল্যে পৌঁছে দিতে চায়। হাসপাতাল ফার্মেসিতে ৩ ধরনের দামের ওষুধ রাখার কথাও হচ্ছে। এক ধরনের ওষুধ পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে, কিছু ওষুধ পাওয়া যাবে ভর্তুকি মূল্যে, কিছু ওষুধ পাওয়া যাবে বাজার মূল্যে। প্রতিযোগিতার মাধ্যমে এই বাজার মূল্য ঠিক করা হবে। সরকার কম্পিটিটিভনেস মানে অনেক প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্মত ওষুধ কিনতে পারবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। টেকসই জ্বালানি খাতে সরকারের নতুন নীতিমালা আশাব্যঞ্জক হলেও এর বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি বলছে, নীতিগত সহায়তা সত্ত্বেও শুল্ক জটিলতা, বিনিয়োগ অনাস্থা এবং প্রক্রিয়াগত ধীর গতির কারণে নবায়নযোগ্য জ্বালানির বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে বিএসআরআই এর সভাপতি। নবায়নযোগ্য জ্বালানি সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বাজারের উন্নয়নকে উৎসাহিত করতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ হাতে নিয়েছে সরকার, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ২০ ও ২০৪০ সালের মধ্যে ৩০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন নীতিমালা ও সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি। শনিবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলা এবং জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। আমরা জোরালোভাবে দাবি করছি সোলার প্যানেল ও অন্যান্য পণ্যের উপর ৭.৫% ট্রেড ভ্যাট
অব্যাহতির আওতায় আনা এবং কেজি ভিত্তিক অযৌক্তিক কাস্টম মূল্যায়ন পদ্ধতি অবসান হোক। বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির সভাপতি মোস্তফা আল মাহমুদ জানান, সম্প্রতি ৫৫টি নতুন সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হলেও সাড়া মিলছে না বিদেশি বিনিয়োগকারীদের। পূর্বে ৩৭টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এসব বাতিলকৃত প্রকল্প ইতিমধ্যেই $৩০০ মিলিয়ন বিনিয়োগ করেছে। তাই বিএসআর এর পক্ষ থেকে আমরা এই বাতিলকৃত প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। তবে শুল্ক কাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বিএসআরইএ। তারা বলছে, বৈষম্যমূলক এই শুল্ক কাঠামোর জন্য পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি কর দিতে হচ্ছে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। তুলা আমদানির ওপর অগ্রিম কর বা এআইটি আরোপ করে দেশের সুতাকল শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা এই অভিযোগ করেন। বলেন, প্রতিবেশী দেশকে সুবিধা দিতে এই নীতি নেওয়া হয়েছে। সোমবারের মধ্যে তুলা আমদানিতে এই কর প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন তারা। দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের অন্যতম চালিকা শক্তি টেক্সটাইল শিল্প। গ্যাস সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, ডলার সংকট, রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাসসহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এ খাতের উদ্যোক্তারা। এত সব প্রতিবন্ধকতার মধ্যেও 2025-26 অর্থ বছরের বাজেটে সুতা আমদানির উপর 2% এআইটি বা অগ্রিম কর আরোপ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন এ খাতের ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। এই এআইটির ফলে আমাকে তুলা এলসি করার সময় ব্যাংক থেকে লোন নিয়ে 14-15% ইন্টারেস্ট দিয়ে আমাকে ব্যাংকের এই ডকুমেন্ট ছাড়াতে হবে এইটি দিয়ে। এই ধরনের সুপরিকল্পিত ভাবে আমাদের এই স্পিনিংকে ধ্বংস করার জন্য পায়তারা চলতেছে। মূলনীতির মাধ্যমে এই শিল্পকে গলা চেপে ধরা হচ্ছে। এআইটি আরোপ ও তৈরি সুতার উপর উৎপাদন পর্যায়ে কেজি প্রতি 5 টাকা আরোপ কার স্বার্থে, এমন প্রশ্ন রাখেন সুতা ও বস্ত্রকল মালিকরা। আমার এই মোবাইলে অন্ততপক্ষে 500 দেশের 100টি হোয়াটসঅ্যাপ মেসেজ আছে। ওনারা কেন আজকে এত আনন্দে উদ্বেলিত আমাদের এই 2% এআইটির জন্য? ওনারা জানেন এইটা বাস্তবায়িত হওয়ার সাথে সাথে আমরা ধ্বংস হব। এখানে বসে আছে কোনো লোক যারা এই সম্পদকে, এই শিল্পকে ধ্বংস করার পিছনে তারা যোগান দিয়ে যাচ্ছে। বিটিএমইএ সভাপতি বলেন, সুতা ও বস্ত্রকল বন্ধ হলে দেউলিয়া হবে তৈরি পোশাক খাত। একপাক্ষিকভাবে করের বোঝা না চাপিয়ে আলোচনায় সমাধান খোঁজার আহ্বান জানান তিনি। সরকারকে অ্যাপ্রোচ করব, আমার দৃঢ় বিশ্বাস সরকার এটা বুঝতে পারবেন এবং এটা অতি শীঘ্রই প্রত্যাহার করবেন। এবং সরকারের আমরা কি করতে পারি সরকারের জন্য সেটা নিয়েও আমরা প্রস্তুত আছি আলোচনা করতে। উদ্যোক্তারা জানান, এই খাতে বিনিয়োগের $23 বিলিয়ন মধ্যে $18 বিলিয়ন ব্যাংক ঋণ। তাই ব্যাংক ঋণের টাকা দিয়ে অতিরিক্ত এই কর পরিশোধ আরো সংকটে ফেলবে তাদের। আমাদের $23 বিলিয়ন ভিতরে $18 বিলিয়ন হয়েছে ব্যাংকের। এই টাকা কি করবেন? রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নতুন অর্থ বছরে আমদানি রপ্তানির শুল্ক অনলাইনে দেয়া যাবে জমা। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড NBR। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতদিন করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময় RTGS পদ্ধতিতে যে শুল্ক জমা দিতেন তা সরকারি কোষাগারে জমা হতে কয়েকদিন সময় লেগে যেত। এখন থেকে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে দিতে পারবেন শুল্ক। এ পদ্ধতি বাস্তবায়নে গত 1 থেকে 2 জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারী, আমদানি রপ্তানিকারক ও C&F এজেন্টের প্রশিক্ষণ দিয়েছে NBR। ব্যাংকিং খাতের সংস্কার সময় সাপেক্ষ, আর তাই অন্তর্বর্তী সরকার নয়, ব্যাংক সংস্কার করবে নির্বাচিত সরকার। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, সব মিলে দুর্বল 12 ব্যাংকে যাবৎ 72,000 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থা কোনো স্থায়ী সমাধান নয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। সালেউদ্দিন আহমেদ আরও বলেন, ব্যাংকের তারল্য ভারসাম্য রাখতে সঞ্চয়পত্র মুনাফার হার কমানো হয়েছে। মুনাফা বাড়লে ব্যাংকে জমার পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা কতগুলো সংস্কার আছে, এগুলি সময় সাপেক্ষ, এটা আমরা করতে পারবো না, এটা নির্ভর করে সরকার এসে করবে, এটা আমরা বলছি। সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটি
ব্যাপার আছে, আমাকে ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সন্দেহ করে বিক্রি করে দিলে ব্যাংক থেকে টাকা পাবে। চালের বাজারে অস্থিরতা চলছেই। রাজধানীর খুচরা বাজারে মিনিকেটের দাম কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে, যা গত বছরের তুলনায় 14 টাকা বেশি। মাঝারি ও মোটা চালও কেজিতে 3 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে মিনিকেট চাল মান ভেদে প্রতি কেজি 82 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল 72 থেকে 82 টাকা। B28 ও পাইজাম চাল কেজিতে 3 থেকে 5 টাকা বেড়ে 60 থেকে 64 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন মিল পর্যায়ে চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এর প্রভাবে খুচরা ও পাইকারিতেও দফায় দফায় দাম বেড়েছে। এদিকে সদ্য বিদায়ী অর্থবছর রেকর্ড পরিমাণ চাল আমদানির কোনো প্রভাব বাজারে পড়ছে না। এই ছিল পূবালী ব্যাংক প্যালসি বিজনেস টাইম। এখনকার মতো আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।